নমস্কার। আপনার কি মকর লগ্ন কিংবা মকর রাশি? তাহলে আজকের এপিসোডটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকগুলো বিষয় আজকের পর্বে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটাই আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? প্রথমটা হলো যে 9টা প্ল্যানেট আপনার রাশি সাপেক্ষে বা আপনার যদি মকর লগ্ন হয় তাহলে লগ্ন সাপেক্ষে কে কোন পজিশনে রয়েছে, প্রত্যেকটা প্ল্যানেটের অবস্থান, তার ওপর ভিত্তি করে আপনার কী প্রভাব আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র ইত্যাদি সমস্ত দিকগুলোকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা। অন্যদিকে এই মুহূর্তে মকর রাশির ওপর 7.5 চলছে এবং এটি 7.5 অন্তিম দশা চলছে, সেটা হয়তো আপনিও জানেন। যদিও এক্ষেত্রে বলা প্রয়োজন যে মকর লগ্নের ওপর কিন্তু কোনো 7.5 থাকছে না। আবার অন্যদিকে আপনার রাশির ঠিক দ্বিতীয় আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি অর্থাৎ শনিদেবের সঙ্গে মঙ্গল অবস্থান করছে এবং এই শনি মঙ্গলের অবস্থানকে কেউ কেউ বিষ যোগ বলেন, আবার কেউ কেউ ছন্নছাড়া যোগও বলেন। এবার তাহলে কি দাঁড়ালো না, আপনার রাশি বা আপনার লগ্নপতির সঙ্গে মঙ্গলের একটি বিষ যোগ সৃষ্টি হয়েছে বা ছন্নছাড়া যোগ সৃষ্টি হয়েছে। আবার আপনার রাশির ঠিক তৃতীয় বা আপনার লগ্নের ঠিক তৃতীয় রবি এবং রাহু অবস্থান করছে এবং একটি গ্রহণদোষ তৈরি করেছে। তাহলে অনেকগুলো বিষয় তাহলে এখানে উঠে আসছে যে অনেকগুলো গ্রহ যোগ তৈরি করছে, যে যোগগুলোর কিছু পজিটিভ এফেক্ট আপনার ওপর থাকবে, আবার কিছু কিছু জায়গায় আপনাকে সাবধান হতে হবে। এবং আপনার রাশির ঠিক চতুর্থে এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান, সেটা আপনার জন্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। আবার রাশির তৃতীয় রাহুর অবস্থান, রাশির তৃতীয় শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করবে, রাশির দ্বিতীয় বুধের অবস্থান এবং তারপর সে তৃতীয় প্রবেশ করবে এবং তারপর সে আবার বক্রী হয়ে যাবে। আপনার রাশির ঠিক নবমে কেতুর অবস্থান, সেটাও একটি গুরুত্বপূর্ণ অবস্থান। তো এই হলো বর্তমানের প্ল্যানেটের কন্ডিশন এবং তার সাথে কিছু যোগ সৃষ্টি হচ্ছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর প্রভাব কি মকর রাশি বা মকর লগ্নের ওপর কী প্রভাব, তার সম্পূর্ণ আলোচনা প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে করব। তাই একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখব অনুরোধ রইল। সেই সঙ্গে প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সাবধান থাকার তারিখ, সেগুলোকে নিয়েও বলবো। তাই শেষ অবধি দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো করে রাখুন অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, যাতে যখনই আমি এই চ্যানেলে যে সমস্ত ভিডিও দেব তার প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে মঙ্গলের ভূমিকা আপনার জীবনে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শনিদেবের ভূমিকা। কারণ কি, শনিদেব আপনার রাশির অধিপতি এবং আপনার দ্বিতীয় পতি। এবার আপনার যদি লগ্ন হয় তাহলে মকর লগ্নের অধিপতি অর্থাৎ আপনার দেহকে দেখছে, আপনাকে দেখছে এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ আপনার অর্থের জায়গা, সেভিংসের জায়গা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির জায়গা, সেইগুলোর জায়গা দেখছে শনিদেব। এবং এই মুহূর্তে তিনি দ্বিতীয় মার্গী হয়ে আছেন এবং এই মুহূর্তে একটি 7.5 চলছে। অন্যদিকে মঙ্গল হলো আপনার চতুর্থপতি এবং সেই সঙ্গে আপনার একাদশপতি, অর্থাৎ আপনার পারিবারিক জীবন, আপনার মাতৃস্থান, আপনার ছোটোখাটো যে সমস্ত মানুষের চাহিদা থাকে, ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সেগুলোর জায়গা। আবার অন্যদিকে একাদশ স্থান থেকে হলো ব্যক্তির আয় উপার্জনের জায়গা, কতটা সে রোজগার করতে পারবে, এই সমস্ত কিছু দেখছে মঙ্গল। অতএব মঙ্গলের এনার্জি, অতএব মঙ্গলের কারকতা এই দুটো গৃহের ওপর সবসময় থাকছে। এবার এই দুটো ঘরের কারক গ্রহ তিনি কোথায় চলে যাচ্ছেন না, আপনার দ্বিতীয় চলে যাচ্ছেন। এবার সেটি হলো কুম্ভ রাশি এবং বায়ুতত্ত্বের ক্ষেত্র। এবার অগ্নিতত্ত্বের কারক গ্রহ যখন বায়ুতত্ত্বের ক্ষেত্রে প্রবেশ করছে তখন নিঃসন্দেহে সেটি খুব একটা খারাপ না হলেও ভালোই এবং তার ফলও ভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু সেখানে অবস্থান করছে শনিদেব। এবার শনি এবং মঙ্গল একে অপরের পরস্পরের বিরোধী গ্রহ, তারা একে অপরের যে কারকতা, একে অপরের যে এনার্জি, সেটা কোথাও গিয়ে একটু হ্রাস করছে। এবং হ্রাস করছে মানে সেটা সব দিক থেকেই আপনার উপর যে 7.5 চলছে সেই 7.5 যে প্রভাব সেটাও খানিকটা হ্রাস করছে। আবার আপনার চতুর্থ আর একাদশ গৃহ অর্থাৎ আপনার আয় উপার্জন এবং আপনার পারিবারিক ক্ষেত্রে যে কারকতা, সেটাও কোথাও একটু গিয়ে হ্রাস করে দিচ্ছে। অর্থাৎ দুটো অ্যান্টি প্ল্যানেট তারা একে অপরের এনার্জিকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে।
এবং সবথেকে বড় কথা, এই দুটো গ্রহের মধ্যে অনেক কিছু পার্থক্য থাকে। যেমন শনিদেব তিনি স্লো প্ল্যানেট, একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে তার 2.5 বছর লাগে, মঙ্গলের সেখানে মাত্র 1.5 মাসের মতন। বা মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ, সেখানে শনিদেব শীতল একটি প্ল্যানেট। আবার মঙ্গল মকরে গিয়ে উচ্চস্থ হয়, অর্থাৎ শনিদেব মঙ্গলকে অ্যালাউ করে কিন্তু মঙ্গল শনিদেবকে অ্যালাউ করে না, সে কারণেই শনি কিন্তু মেষে গিয়ে নিচস্থ হয়। তাহলে এই হলো বর্তমানের পরিস্থিতি। আবার অন্যদিকে রাহু আপনার রাশির 3য় অবস্থান করছে, খুব ভালো একটা পজিশন। সেখানে গিয়ে শুক্র উচ্চস্থ হচ্ছে, আরও ভালো একটা জায়গা। শুক্র আপনার হয়ে গেলেন পঞ্চমপতি এবং সেই সঙ্গে আপনার দশমপতি। এবার পঞ্চমপতি এবং দশমপতি মানে হয়ে গেল আপনার উচ্চশিক্ষার জায়গা, কেরিয়ারের জায়গা, লাইফে জীবনের প্রতিষ্ঠিত পদ প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা, আবার সেই সঙ্গে আপনার কর্মের জায়গা। এবার কর্মে সফলতা কতটা আসবে সেটা দশম গৃহ থেকে দেখা হচ্ছে। এবার সেই দশমপতি এবং পঞ্চমপতি তিনি 3য় গিয়ে উচ্চস্থ হচ্ছেন, খুব ভালো একটা যোগ। আবার অন্যদিকে বুধের অবস্থান, বুধ আপনার ষষ্ঠপতি এবং আপনার নবমপতি। ষষ্ঠ স্থান থেকে ব্যক্তির রোগ, রিপু, জ্বালা, শত্রু এগুলোকে দেখা হয় এবং সেই সঙ্গে আপনার নবমপতি মানে আপনার ভাগ্যকে দেখা হচ্ছে। এবার ভাগ্যপতি তিনিও চলে যাচ্ছেন আপনার রাশির 3য়, সেটাও অতি উত্তম। এবং যতক্ষণ মঙ্গলের সঙ্গে 2য় থাকবে তখন একরকম প্রভাব থাকবে এবং তারপর যখন সে 3য় প্রবেশ করবে এবং তার সপ্তম দৃষ্টি তার নিজের ক্ষেত্রের ওপর যখন পড়বে, সেটাও অতি উত্তম একটা জায়গা। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে যতক্ষণ এই ঘরে অর্থাৎ আপনার 3য় ঘরে রবি অবস্থান করবে, রবি হলেন আপনার অষ্টমপতি। এবার এই অষ্টমপতি অর্থাৎ মারকপতি তিনি কোথায় রয়েছেন না, তিনি রয়েছেন এখন আপনার রাশির ঠিক 3য় বা আপনার লগ্নের ঠিক 3য়। এবার রবি রাহু এক জায়গায় থাকার জন্য আপনার মারকপতি কোথাও গিয়ে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে। মারকপতির জায়গা থেকে কি দেখা হচ্ছে না, ব্যক্তির উচ্চশিক্ষা, তার স্থাবর অস্থাবর সম্পত্তি, তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে ইত্যাদি দেখা হয় এই অষ্টম গৃহ থেকে। এবার সেখানে যখন রাহু অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে একটু প্রবলেম আপনার শরীর স্বাস্থ্যের ওপর আসতে পারে। যতক্ষণ রাহুর সঙ্গে অবস্থান করছে আপনার মারকপতি, ততক্ষণ এই প্রবলেমটা চলবে। এবং 13 এপ্রিল থেকে যখন রবি তার অবস্থান পরিবর্তন করে মেষ রাশিতে উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ আপনার চতুর্থে যখন অষ্টমপতি উচ্চস্থ হয়ে প্রবেশ করছে, ততক্ষণ অবধি এই সমস্যাগুলো চলবে এবং তারপর থেকে কিন্তু খুবই ভালো একটা টাইম শুরু হবে। কারণ কি, অষ্টমপতি চতুর্থে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছেন এবং আপনার চতুর্থে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে ভালো একটা সময় কিন্তু আপনার শুরু হবে। এবং বৃহস্পতিও এরপরে অর্থাৎ মে মাস থেকে তার নিজের ক্ষেত্র পরিবর্তন করছেন, ফলে সেটাও আপনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবার কি হচ্ছে না, এই হলো বর্তমানে যে পরিস্থিতি, সেই অনুযায়ী অনেক জায়গায় ভালো যেমন হবে, আবার কিছু কিছু জায়গায় সাবধানও হতে হবে। সেগুলো কোন জায়গায় হতে হবে সেটা নিয়ে একটু ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি চলবে। খুব যে অসুবিধা হবে, অনেক সমস্যা হবে সেরকম কিন্তু কখনোই নয়। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় একটু সতর্ক হতে হবে। যেমন দাঁত সংক্রান্ত আপনার একটু সমস্যা হতে পারে, বা আপনার যদি আগের থেকে দাঁতের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে চোখে ব্যথা বা চোখে জ্বালা এগুলো কিন্তু হতে পারে। আর সেই সঙ্গে যেহেতু রবির সঙ্গে রাহুর অবস্থান, ফলে সেক্ষেত্রে আপনার কাঁধে ঘাড়ের কিছু সমস্যা হতে পারে। আবার ডান কানেও কিছু প্রবলেম হতে পারে। যদি আপনার কানের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ডান কানে কিছু প্রবলেম হতে পারে। সেই সঙ্গে আপনি এই সময় বিশেষ করে মাসের মিডল অবধি কোনো অবস্থায় হাই প্রোটিন বা হাই ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করবেন না, হালকা সুষম খাবার গ্রহণ করুন। কি হচ্ছে না, যেমন রবি রাহু এক জায়গা থেকে যেমন একটি গ্রহণদোষ তৈরি করছে, ঠিক সেরকমভাবেই আপনার রাশি অধিপতি বা আপনার লগ্নপতির সঙ্গে যেহেতু মঙ্গল অবস্থান করছে এবং একটি বিষযোগ সৃষ্টি করছে, ফলে সেই দিক থেকেও কিছু প্রবলেম অল্প বিস্তর হতে পারে, বিশেষ করে যদি আপনার মকর লগ্ন হয়। এবং এই যে বিষযোগ বা এই যে ছন্নছাড়া যোগ যেটাই বলা হোক না কেন, সেটার অবস্থান, সেটার ভ্যালিডিটি ততক্ষণই থাকবে যতক্ষণ তারা 7 ডিগ্রির মধ্যে থাকবে। শনি মঙ্গল যতক্ষণ 7 ডিগ্রির মধ্যে থাকবে ততক্ষণ তাদের এই বিষযোগ বা ছন্নছাড়া যোগের যে এই যে প্রভাব, সেটা কোথাও গিয়ে আপনি বুঝবেন। কিন্তু যখন তাদের মধ্যে অবস্থানটা বা দূরত্বটা যত বাড়তে থাকবে,
ততই কিন্তু এই বীজযোগের প্রভাব কমতে থাকবে এবং আপনার রাশির দ্বিতীয় মঙ্গলের অবস্থান হেতু যে পজিটিভ এফেক্ট আপনি পেতে পারেন বা পেতে চলেছেন সেগুলো আপনি পেতে শুরু করবেন এবং সেটাই আপনার সবথেকে বড় প্লাস পয়েন্ট হবে। কিন্তু প্রথম দিকটায় অর্থাৎ এপ্রিলের শুরুর দিকটায় এই প্রবলেমগুলো কিন্তু থাকবে যতক্ষণ তারা 7 ডিগ্রির মধ্যে থাকছে। তারপরে কিন্তু আমরা অনেক সমস্যায় কেটে যাবে, কিন্তু চোখ সংক্রান্ত প্রবলেম বা পায়ের কিছু সমস্যা, ব্যথা, যেহেতু আপনার এখনও 7.5 চলছে, শরীরের নিম্ন অংশে কিছু ব্যথা, পায়ে কোমরে ব্যথা, চোট আঘাত লেগে যাওয়া ছোটোখাটো এইগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যদি প্রেম, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন নিয়ে বলি তাহলে বলবো যে আপনার মোটামুটি দাম্পত্য জীবন খুব একটা খারাপ থাকবে না। এক্ষেত্রে দেখতে হয় যে আপনার চন্দ্রের জায়গা কেমন আছে। যদি দেখা যায় চন্দ্র ভালো আছে, চন্দ্র সঠিক জায়গায় আছে, সঠিক বলবত্তায় আছে, তাহলে বলবো আপনার প্রেম দাম্পত্য জীবন খুব একটা খারাপ নয়, ভালোই চলবে। কারণ কি আপনার সপ্তমপতি যেহেতু চন্দ্র, তাই চন্দ্রের অবস্থান এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যদি চন্দ্র ভালো থাকে আপনার হরোস্কোপে তাহলে আপনার দাম্পত্য জীবন, প্রেম জীবন সেগুলো ভালোই চলবে এবং আপনার ভালোবাসার মানুষ বা আপনার যিনি জীবনসঙ্গী আছেন তার সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে, ভালো সময় কাটবে, তার সঙ্গে প্রেম সম্পর্ক আরও সুন্দর, আরও নিবিড় হতে পারে। এবং একটা জিনিস হতে পারে সেটা হলো কি না, মাসের শুরুর দিকটা অর্থাৎ এই 10, 12, 13 তারিখ অবধি আপনার জীবনসঙ্গী কিছু শারীরিক কিছু প্রবলেম হতে পারে। একদম প্রথমের দিকে কিছু হবে না, তারপরে এই সেকেন্ড উইকে কিছু শারীরিক কিছু সমস্যা হতে পারে, স্বাস্থ্যের কিছু ক্ষতি হতে পারে। আর একটা জিনিস, কিছু অস্ত্রোপচার হতে পারে এবং সেটা হতে পারে আপনারও হতে পারে বা আপনার জীবনসঙ্গীরও হতে পারে, কিন্তু সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। যদি আপনার লগ্নপতি ভালো জায়গায় থাকে তাহলে হয়তো সেরকম কিছু নাও হতে পারে। যদি কিছু হয়ও তাহলেও সেটা খুব একটা বিপদের কারণ হবে না এবং পরের দিকে আবার আপনার প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালোই থাকবে এবং খুব সুন্দর একটা টাইম চলবে। আপনার বিয়ে হতে পারে বা বিয়ের জন্য যদি আপনি সম্বন্ধ খোঁজেন, চেষ্টা করেন তাহলে সেটাও হতে পারে এবং এই বৈশাখ মাসের পর থেকে কিন্তু আপনার বিয়ের জন্য ভালো একটা সময় চলবে। যদি পারিবারিক জীবন, বন্ধুবান্ধব নিয়ে বলি তাহলে বলবো যে মোটামুটি চলবে, যেহেতু বুধের অবস্থান মঙ্গলের সঙ্গে থাকছে এবং বুধের অবস্থান আপনার রাশির তৃতীয় থাকছে, ফলে সেক্ষেত্রে একটু মিশ্র ফল পাবেন আপনি। বুধ যতক্ষণ মঙ্গলের সঙ্গে থাকছে ততক্ষণ কি হচ্ছে না, কিছু কিছু নেগেটিভ এফেক্ট আপনার শরীরের ওপর দিতে পারে, সেটা একদম প্রথম দিকে। আবার যখন এই বুধ তৃতীয় প্রবেশ করছে এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার নবমে গিয়ে, তখন কি হচ্ছে না আপনি ভাগ্যে সহায়তা পাবেন এবং বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। তৃতীয় ঘর থেকে ব্যক্তির পরাক্রম, তার কমিউনিকেশন, জনসংযোগ কতটা আছে সেগুলো দেখা হয়, ভাই বোনের জায়গা দেখা হয়, তো ইত্যাদি অনেক কিছুই দেখা হয় কিন্তু তৃতীয় ঘর থেকে। আবার ব্যক্তির আয়ুকে দেখা হয় তৃতীয় ঘর থেকে। তো সে কারণেই যেহেতু গ্রহণ দোষ থাকছে তৃতীয় ঘরে, ফলে সে কারণেই আপনার শারীরিক কিছু সমস্যা হতে পারে। আবার এই বুধ আপনাকে কিন্তু অনেকভাবেই পজিটিভ এফেক্ট দেবে এবং বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে বা আপনার ভাই বোনের দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে, পারিবারিক জীবনের দিক থেকে অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট আপনি পাবেন। এবং রবি যখন তিনি তার জায়গা পরিবর্তন করে ফেলবেন 13 এপ্রিল থেকে, তখন কিন্তু আরও ভালো সুন্দর একটা প্রভাব আপনি লক্ষ্য করবেন। তাই শুরুর দিকটা একটু প্রবলেম হতে পারে, কারোর সঙ্গে কিছু তর্ক বিতর্ক হতে পারে, পরিবারের কারোর সঙ্গে বা বন্ধুবান্ধব কারোর সঙ্গে বা পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে কিছু সমস্যা হয়ে যেতে পারে। তাই এই ধরনের কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা নিয়ে খুব একটা বিচলিত হবেন না। ধীরে ধীরে সেই সমস্যাগুলো কাটবে এবং এমন কোনো শব্দ বা বাক্য ব্যবহার করবেন না যার দ্বারা আপনার উল্টো দিকে মানুষ আহত হতে পারেন বা খারাপ ভাবতে পারেন। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে খুব একটা অসুবিধে হবে না, তবে একটা সমস্যা হতে পারে, সেটা হলো যে আর্থিক কোনো সমস্যার জন্য পড়াশোনার জায়গায় কিছু সমস্যা হতে পারে। এই একটা প্রবলেম হতে পারে যেখানে টাকা পয়সার কিছু প্রবলেমের জন্য লেখাপড়ার প্রোগ্রেস বা উন্নতির ক্ষেত্রে একটা বাধা হতে পারে এবং সেটা শুরুর দিকটায় কিছুটা হতে পারে, মাসের মাঝামাঝি সময় অবধি কিছু হতে পারে। তাছাড়া খুব একটা সমস্যা আপনার হবে না, লেখাপড়া এমনিতে ভালোই হবে, কেরিয়ার ভালোই আছে এবং টেকনিক্যাল কোনো সাইডে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সময়, বা সার্জিক্যাল নিয়ে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার জন্য ভালো সময়। এবং যে সাইডেই পড়াশোনা করা হোক না কেন, আর্টস রিলেটেড যদি কোনো পড়াশোনা হয় বা জিওগ্রাফি বা জিওফিজিক্স ইত্যাদি নিয়ে যদি কোনো পড়াশোনা হয় সেগুলোর জন্য কিন্তু ভালো সময়।
আপনি স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারেন, বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন, তো সেই ধরনের কোনো পরীক্ষার জন্যও ভালো সময়। শিক্ষার্থী বা শিক্ষক যদি আপনি হন, এডুকেশনাল সেক্টরে যেই থাক না কেন যথেষ্ট উন্নতি আছে, শুধু আর্থিক কিছু সমস্যা কিন্তু আপনার পড়াশোনার জন্য কিছু ব্যাঘাত ঘটাতে পারে। যদি কর্মজীবন নিয়ে বলি, কর্মজীবনটা কিন্তু বেশ ভালো। শনি মঙ্গলের বীজ যোগ নিয়ে বা ছন্নছাড়া যোগ নিয়ে অনেকেই আতঙ্কিত হন, কিন্তু এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বরং এই শনি মঙ্গলের বীজ যোগ বা ছন্নছাড়া যোগ আপনার কর্মজীবনকে অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট দেবে। সেই সঙ্গে বুধের অবস্থান রাশির তৃতীয়, রাহুর অবস্থান রাশির তৃতীয় আপনার মধ্যে ইন্টেলিজেন্সকে বাড়িয়ে দেবে। রাহু বুধ এক জায়গায় থাকলে বলা হয় সেই ব্যক্তি অত্যন্ত চালাক হন, এবং এক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা পাবেন। আপনি বুদ্ধির দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন, এবং আপনার কর্মক্ষেত্র আরও সুমসৃণ হয়ে উঠবে। এবং সেখানে প্রবেশ করবে আপনার দশমপতি শুক্র। শুক্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি আপনার দশমপতি। এবার দশমপতি তিনি উচ্চস্থ হয়ে যাচ্ছেন, ফলে সেটা ভীষণ ভালো একটা জায়গা। রাহুর সঙ্গে এবং বুধের সঙ্গে অবস্থান এবং উচ্চস্থ হয়ে অবস্থান, সেটা অবশ্যই খুবই ভালো একটা জায়গা। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু রবির অবস্থান থাকছে আপনার তৃতীয়, ফলে সেক্ষেত্রে শুক্রের যে সঠিক কারকতা আপনার প্রাপ্তি করা উচিত, সেটা কোথাও গিয়ে আপনি পেতে পারবেন না। সেটা মাসের শুরুর দিকে থাকবে, কিন্তু আস্তে আস্তে সময় যত এগোবে ততই কিন্তু আপনার টাইম আরও ভালো হবে, এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে না, যতক্ষণ রবি অবস্থান থাকছে ততক্ষণ কি হচ্ছে না, সেখানে আরও 3টে প্ল্যানেট থাকছে, রাহু, শুক্র এবং বুধ। তাই সেক্ষেত্রে বলবো যে আপনি যেখানে কাজ করছেন সেখানেই আপনি সকলের সঙ্গে ব্যবহার খুব সুন্দর রাখুন, আচরণটা খুব ভালো রাখুন। এমন কোনো আচরণ করবেন না বা কথা বলবেন না যার দ্বারা কেউ আঘাত পেতে পারেন বা কেউ আপনাকে ভুল বুঝতে পারেন। কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত কথা শেয়ার করবেন না, সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যার কারণ হতে পারে। তাছাড়া আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে হয়তো একটু পরিশ্রম এই সময় করতে হবে। আপনার চাকরি ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার অদূর ভবিষ্যতের জন্য খুবই ভালো, এবং আপনার উন্নতির জন্য কিন্তু যথেষ্ট একটা যোগ বা একটা রাস্তা কিন্তু তৈরি করবে, এবং আপনি আপনার কর্মে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। আপনি যদি ব্যবসা করেন তাহলেও কিন্তু শুরুটা ভালোই থাকবে, মধ্যখানে একটু সমস্যা হবে, কিন্তু তারপর আবার আপনার ব্যবসার জায়গাটা ভালো হবে, এবং আপনি কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। সে আপনি যে ধরনের বিজনেস করুন না কেন, সব ধরনের ব্যবসাতেই কিন্তু ভালো উন্নতি আছে। প্রফিট ভালো হবে, রোজগার ভালো হবে, ব্যবসাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ব্যবসার ক্ষেত্র দেখতে গেলেই আপনার সপ্তম ক্ষেত্র এবং আপনার বুধের ক্ষেত্র, এটা একটা বিশাল জায়গা। বুধের ক্ষেত্র যদি ভালো থাকে এবং আপনার সপ্তম ক্ষেত্র অর্থাৎ চন্দ্রের জায়গা যদি ভালো থাকে, তাহলে এটুকু জেনে নিতে পারেন যে আপনার ব্যবসা হবে, ভালোই হবে। এবং এক্ষেত্রেও বলবো যে যেহেতু বুধের ক্ষেত্র আপাতত ভালো আছে এবং আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছবে, তাই আপনার ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু ভালোই থাকবে। যদি আপনি ব্যবসায়ী হন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন বা আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হন, তাহলেও কিন্তু আপনার জন্য ভালো, এবং আপনার কর্মক্ষেত্র কিন্তু ভালো হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, মাসের মাঝামাঝি সময় অবধি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, কোনো রিস্ক নিয়ে কোনো লগ্নি করবেন না, বা কোনো রিস্ক নিয়ে কোনো ব্যবসায় কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না, বা কোনো নতুন ধরনের ব্যবসা আরম্ভ করবেন না। সেটা হয়তো একটু সমস্যার হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে বলবো প্রথম দিকটা কোনো ঝুঁকি ছাড়াই কাজ করুন, পরের দিকটা ভালোই থাকবে, এবং আপনি আরও সেই ব্যবসাকে বা সেই কাজকে আরও বাড়াতে পারবেন। বা এই সময়ের মধ্যে কোনো চাকরি পরিবর্তন করবেন না। 13 তারিখের পর বা বৈশাখ মাস যে পড়ছে, এই সময় থেকে আপনি নতুন কাজ বা নতুন চাকরির সন্ধান করতে পারেন, বা নতুন কোনো চাকরিতে আপনি জয়েন করতে পারেন, এবং সেটা আপনার জন্য ভালো হবে। কিন্তু 13 তারিখের আগে কিন্তু করবেন না, বা চাকরি পরিবর্তন করবেন না, সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, চাকরি খুঁজছেন, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাহলেও কিন্তু বলবো আপনার চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। এবং যেহেতু রবি আপনার ঠিক চতুর্থে প্রবেশ করছে উচ্চস্থ হয়ে, এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দশমে, ফলে সরকারি চাকরি প্রাপ্তির জন্য, সরকারি চাকরি
পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য খুব ভালো সময়। যদি এই সময়ের মধ্যে কোনো চাকরি হয়, অর্থাৎ মোটামুটি এই এপ্রিলের মিডল থেকে মের মিডল, এই সময়ের মধ্যে যদি আপনার কোনো চাকরি, সরকারি চাকরি যদি কোনো পরীক্ষা থাকে বা বেসরকারি চাকরিও যদি হয়, কোনো পরীক্ষা থাকে, কোনো ইন্টারভিউ থাকে, তাহলেও কিন্তু বলবো খুব ভালো একটা টাইম আপনার চলবে চাকরি প্রাপ্তির জন্য, কাজের সফলতা লাভের জন্য বা ইন্টারভিউ ক্র্যাক করে ভালো কোম্পানিতে চাকরির জন্য ভালো সময়। যথেষ্ট উন্নতি কিন্তু আপনার রয়েছে। আর যদি নতুন কোনো ব্যবসা করতে চান তাহলে বলবো এই সময় কোনো নতুন ব্যবসা শুরু করবেন না। যদি করতেই হয় তাহলে সেটা 13ই এপ্রিলের বাদে গিয়ে করবেন। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো অর্থনৈতিক ক্ষেত্রটা মোটামুটি চলবে। কেন মোটামুটি? তার একটা কারণ হলো শনি মঙ্গলের বীজযোগ বা ছন্নছাড়া যোগ, যেটি আপনার দ্বিতীয় করছে, ড্যামেজ করবে বা সমস্যার সৃষ্টি করবে আপনার এই দ্বিতীয় ভাবটিকে নিয়েই। কারণ কি, এই ঘটনাটি ঘটছে আপনার দ্বিতীয়ভাবে এবং সেই সঙ্গে আপনার তৃতীয়ভাবে একটি গ্রহণদোষ তৈরি করছে, সেটিও একটু সমস্যার কারণ হবে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে প্রথমেই দেখতে হবে আপনার একাদশ গৃহ এবং আপনার দ্বিতীয় গৃহ। এবার কি হচ্ছে না, আপনার ঠিক দ্বিতীয় ঘরেই কিন্তু একাদশপতি অবস্থান করছে দ্বিতীয় পতির সঙ্গে, ফলে আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করবে এবং সেটা প্রথম দিকে কিছুটা তৈরি করবে। এরপর যখন রবির অবস্থান পাল্টে যাচ্ছে এবং সেই সঙ্গে শুক্র উচ্চস্থ হয়ে প্রবেশ করছে এবং সবথেকে বড় কথা শনি এবং মঙ্গলের মধ্যে নক্ষত্রগত অবস্থান বা ডিগ্রিগত অবস্থানটা ক্রমাগতই বাড়তে থাকবে, ফলে সেক্ষেত্রে যে নেগেটিভ এফেক্ট ছন্নছাড়া যোগের বা বীজযোগের সৃষ্টি হয়, সেই নেগেটিভ এফেক্টটা তখন আস্তে আস্তে কমতে থাকবে এবং সেটাই কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। ফলে আপনার একাদশপতি দ্বিতীয় থাকবার জন্য যে পজিটিভ এফেক্ট আপনার পাওয়া উচিত বা পাওয়ার কথা, সেটা কিন্তু আপনি পেতে শুরু করবেন এবং আর্থিক যে সমস্যাগুলো আপনার হচ্ছে বা হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই তখন হ্রাস পাবে। তারপর আপনার আর্থিক ক্ষেত্র খুবই ভালো হবে, ভীষণ ভালো হতে পারে আপনার আর্থিক ক্ষেত্র এবং আকস্মিক কিছু আর্থিক উন্নতি হতে পারে। আকস্মিক কিছু আর্থিক উন্নতির যোগ আছে, সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি আপনি পেতে পারেন, বা যদি সম্পত্তিজনিত কোনো মামলা মকদ্দমা চলে, কোনো সমস্যা যদি হয়, মামলা মকদ্দমা অবসান হতে পারে এবং যথেষ্ট উন্নতি কিন্তু রয়েছে। আপনি অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন, আপনার ইনকাম আরও ভালো হবে। যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার রোজগার আরও বৃদ্ধি পাবে, বিজনেস আরও প্রসারিত হবে, এমনকি আপনার বিজনেস বাইরে অবধি অর্থাৎ দেশের বাইরেও ছড়িয়ে যেতে পারে। খুব ভালো সময় কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে থাকবে এবং মাসের শুরুর দিকটায় একটু প্রবলেম হতে পারে, টাকা পয়সা আটকে থাকতে পারে, হয়তো যেটা আপনার পাওয়ার কথা সেটা আপনি হয়তো পাচ্ছেন না, ইত্যাদি নানান রকম সমস্যা অল্পবিস্তর হতে পারে। কিন্তু তারপরে অর্থাৎ মাসের মাঝামাঝি সময় থেকে সেই সমস্যাগুলো তো কাটছেই, সেই সঙ্গে আরও কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটতে পারে, আপনার জীবনে ঘটতে পারে, যেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে আরও অনেক গুণ ভালো করে তুলবে, স্ট্রং করে তুলবে। খুবই ভালো সময় আসছে, তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে নিন। আর এই সময়, এই এপ্রিল মাসের মধ্যে যদি তিল তেলের প্রদীপ জ্বালান হনুমানজির সামনে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার, তিল তেলের প্রদীপ জ্বালিয়ে যদি আপনি শ্রী হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে সেটা কিন্তু ভীষণই ভালো। যদি সিদ্ধিদাতা গণেশকে দুর্বা যদি নিবেদন করতে পারেন, 21টা দুর্বা প্রত্যেক বুধবার করে যদি এই কাজটি করতে পারেন তাহলে সেটা আপনার জন্য, আপনার কর্মজীবনের জন্য ভীষণ রকম ভালো হতে চলেছে, ভালো হতে পারে। এছাড়া এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 3, 5, 6, 9, 10, 11, 12, 13, 22, 26, 27, 30 এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 1, 2, 4, 14, 15, 18, 19, 20, 21, 28, 29। এই তারিখগুলো একটু সাবধান থাকবেন, চেষ্টা করবেন একটু এড়িয়ে যাওয়ার। তাছাড়া মাসের বাকি তারিখগুলো মোটের ওপর আপনার ভালোই চলবে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর অবশ্যই অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছয়। আসি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।